নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুলগ্না চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো গুড মর্নিং সকলকে। ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে হলো দিদি বাড়িতে প্রথম সকাল। ঘুম থেকে উঠে সমস্ত যে প্রোগ্রামের জন্য যে রান্নাবান্না হয়েছিল সেগুলোর যত বাসনপত্র ছিল আমি, মা আর মাইমা মিলে ধুয়ে নিয়েছি। আর এখন শুধু কড়াইটাই বেঁচে ছিল, আর কড়াইটা আমার পক্ষে ধোয়া পসিবল ছিল না, তাই মা আর মাইমা মিলে ধুয়ে নিচ্ছে। আমি সমস্ত বাসনে কিন্তু হেল্প করেছি। ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ তখন ভাগ্নি না ঘুম থেকেই ওঠেনি। আর আমি একা হাতে কাজ করব না ভিডিও করব। তারপরে আমি একবারে বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম, যেহেতু আগের দিন জার্নি করে এসেছি, রাতে প্রোগ্রাম মানে অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি। আর তার আগের দিন তো আমি অর্কেস্ট্রা দেখেছিলাম, তাই প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, নাক বন্ধ, নাক দিয়ে জল পড়েই যাচ্ছে। তাই সকালের খাবারটা একদম স্কিপ হয়ে গেছে, একবারে লাঞ্চ খেতে বসেছি। আর দিদিভাই রান্না করতে চেয়েছিল, সত্যি কথা বলতে আমি বারণ করেছি, আমরা সবাই মিলে, কারণ আগের দিনের অনুষ্ঠানের অনেক খাবার দাবার বেঁচে গেছে, মানে চিকেন, তারপরে পুরি, তারপরে হচ্ছে ওই ছোলা। তো আমি বললাম এখন আর রান্না করিস না, রান্না করলেই নষ্ট হবে। তারপরেও মা একটা আলু দিয়ে করলা দিয়ে সবজি করে নিয়েছে। তো আমরা একবারে লাঞ্চ করে বিকেলবেলাতে যাব একটু মাসির বাড়িতে। তো তার জন্য আর কি তোড়জোড় চলছে সবার। আর আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে যাব। তার এদিকে হচ্ছে আমার ভাগনা, ও খেলা করেই যাচ্ছে সকাল থেকে, আমি ওকে এখনও ভাত খাওয়াতে পারিনি, তাই ওর পিছনে পিছনে ঘুরছিলাম, চল ভাত খেয়ে নে। আর যেহেতু সকালবেলা লেট করে উঠেছিলাম, তাই আর কি ওকে খাওয়াতে পারিনি। সকালের ব্রেকফাস্টটা দিদিই খাইয়ে দিয়েছে। আর এখন আমি খেতে বসেছি ভাত, আর ওই চিকেন গরম করেছিল সেই চিকেন। এদিকে মা আর দিদির হচ্ছে বালিশগুলো ঠিক করে দিচ্ছে। দিদা তো মুখটা ঢেকে নিয়েছে, তুলো নাকের মধ্যে গেলে ভীষণ হাঁচি পায়। আর এদিকে কিন্তু আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়ব। সত্যি কথা বললে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান করার পরে যে কত ধরনের কাজ থাকে সেটা বলার বাইরে। অনুষ্ঠান ছোট হোক বা বড় হোক, ভীষণ কাজ থাকে জানেন তো। তো রেডি হয়ে গেছি মোটামুটি সবাই, আমি, ভাগ্নি, তারপর হচ্ছে ভাগনা। আর আমি না কালকে এসে জুতাটা আর উঠাইনি। আর রাত্রেবেলা অনুষ্ঠানে এত লোক এসেছিল, সবাই আমার জুতাটা পাড়িয়ে পাড়িয়ে একেবারে নোংরা করে দিয়েছে, তাই আমি না একটু ধুয়েও দিয়েছিলাম। আর এদিকে ভাগ্নি তার জুতাটাকে পরিষ্কার করছিল বলে আমি একটু বললাম আমার জুতাটাও পরিষ্কার করে দে। তো যাই হোক, এখানে সেটাই বলছিলাম যে আমরা এখন মাসি বাড়ি যাব। তার আগে দিদি না ডক্টর দেখাতে যাবে। দিদির আজকে ডক্টরের ডেট আছে, আর ডক্টর দেখানো হয়ে গেলে আমরা ওকে সঙ্গে করে আমাদের বাড়িতে নিয়ে যাব, মানে হাসানে। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি একটু বেলা থাকতেই, কারণ দিদিভাইয়ের হচ্ছে ডক্টর হচ্ছে 6টার সময়, তাই খুব বেশি আগে গেলে আবার প্রবলেম হবে। তো আজকে গিয়ে মাসি বাড়িতে থাকবো রাতটা, কালকে আবার ফিরে আসব। এবার দিদিভাইরা মনে হয় থাকতে পারবে না। এখন বাবুকে তো আমরা বলেছি চল আমাদের সঙ্গে থাকবি দিদুন বাড়িতে, এখন ও তো বাচ্চা মন, মাকে ছাড়া বাবাকে ছাড়া থাকতে পারে না। তো এখন দেখি গিয়ে ও কী করে। তো বেরিয়ে পড়েছি দেখুন আমরা রেডি হয়ে। আর এখান থেকে যাব অটো ধরে হচ্ছে কোর্ট মোড় থেকে দিদি চলে যাবে হচ্ছে দাদার দোকানে, আর আমরা চলে যাব মাসির বাড়িতে। তো দাদার দোকানে একটু ভিজিট করার ইচ্ছে ছিল, কিন্তু এবার মনে হচ্ছে না টাইমই নেই। অ্যাকচুয়ালি আমার হাতে তো প্রচুর টাইম ছিল, আমি 1 সপ্তাহ ছুটি নিয়ে এসেছি। আর দিদির যেহেতু কাজ পড়ে গেছে, তাই দিদি আর থাকতে পারবে না, তাই ডক্টর দেখিয়ে পরশুদিনই আমরা বেরিয়ে যাব। তো যাই হোক, এদিকে টোটো চলে এসেছে। আর আমি, বাবু আর আমার ভাগ্নি একটু আগের দিকে এগিয়ে গেছিলাম কিছু ফটো সেশন করব বলে, কিন্তু তার মধ্যেই না টোটোওয়ালা ভাই চলে এসছে। তারপরে আমরা টোটোতে উঠে গেছি, আর বাবু তো ভীষণ খুশি, আমরা একসঙ্গে সবাই মিলে যাচ্ছি ঘুরতে। তো যাই হোক চলুন, আগে যাব হচ্ছে মার্কেটে। তো দিদি ছোটোখাটো কিছু মার্কেট করবে। আর মা এক কাণ্ড করেছে, মায়ের জুতোর কাণ্ড আর শেষ হচ্ছে না জানেন তো। সকালবেলাতে তাড়াহুড়ো করে মা বাড়ির পরার জুতো পরে চলে এসছে শিলিগুড়িতে। আর সেই ধ্যানটা মার ছিল না, সকালে ট্রেন মানে হাতছাড়া হয়ে যাবে বলে এতটাই তাড়াহুড়ো করেছে যে নিজের জুতোটা পাল্টাতেও সময় মানে ভুলে গেছে। আমরাও কেউ খেয়াল করিনি। যখন শিলিগুড়িতে এসে নেমেছি তখন মাকে বললাম, মা তুমি কি জুতো পরে এসেছো? বলি, এ মা জুতোটা তো আমি বাইরে রেখে এসেছি, কিন্তু আমি একদম ভুলে গেছি তাড়াহুড়ো করাতে। তারপরে যাই হোক, তারপরে বলল আগে আমাকে জুতো কিনে দিবি, তারপরে মাসির বাড়িতে যাব। তারপরে আমরা একটু বাজারে যাই, মাকে জুতো কিনে দিয়েছি। আর আমার দিদি ভাই ভাগ্নিকে একটা চুড়িদার কিনে দিয়েছে।
তো সেই ভিডিও ক্লিপগুলো না আমার দিদির ফোনেই থেকে গেছে। আমি আর ওগুলো আমার ফোনে ট্রান্সপোর্ট করতে পারিনি, তাই শেয়ার করতে পারলাম না। তবে আলাদাভাবে দিদির ফোন থেকে আমি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। মার্কেট করে মাসির বাড়িতে যাব, তখন আমার মনে পড়লো এই কোর্ট মোড়ে তো আমার এক দিদির বাড়ি ছিল। এই দিদির বাড়ি আমাদের এখন যেখানে বাড়ি তার পাশেই ছিল। তো ওরা আগে ওখানেই থাকতো, আর এখানেও ওদের বাড়ি ছিল আর ওখানেও বাড়ি ছিল, কিন্তু ওই বাড়িটা এখন বিক্রি করে দিয়েছে। আর আগের বছর ওই যে আমাদের ওখানে যে বাবা তারকনাথের পুজো হয় তখন তার মেয়ে গেছিলো। তাই ভাবলাম এসেছি যখন দিদির সাথে একটু দেখা করে যাই, ভাগ্নিদের সাথে দেখা করে যাই। তো ভাগ্নিকে ফোন করলাম, ভাগ্নি বলল মাসি আমি তো বাড়িতে নেই, আমি ছট পুজোর মানত করেছি, তাই ছট পুজো দিতে আমি একটু মেডিকেলে এসেছি, তুমি চলে যাও না, মা আছে বাড়িতে। আমি বললাম আবার যাব, তোদের সঙ্গেই তো দেখা করতে এসেছিলাম, তোরাই যখন নেই আর গিয়ে কি করব। বলে না না তুমি মায়ের সাথে দেখা করে যাও, মা তোমাদেরকে খুব মিস করে। তারপরে সত্যিই ভাবলাম অনেক দিন আগে দেখা হয়েছে আর দেখা হয়নি, তাহলে একটু দেখা করেই যাই। দিদিকে ফোন করে আর দিদির ছেলেকে আনতে পাঠিয়ে দিয়েছিল রাস্তায়। তারপরে আমরা চলে আসি, কিন্তু আসার সময় না অনেকগুলো মিষ্টির দোকান খুঁজছিলাম, কিন্তু কোথাও মিষ্টির দোকান পেলাম না। অ্যাকচুয়ালি আমি বহুদিন আগে এসেছিলাম আর এখন রাস্তাঘাট অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আর দিদিরাও আগে যে গলিতে থাকতো সেখানে থাকে না, এখন নতুন জায়গায় বাড়ি করেছে। তো চলে এসেছি, এই যে সেই দিদি। আর আগে যখন আমাদের ওখানে থাকতো কত যে আনন্দ, কত যে গল্প করতাম, সেগুলোর দিন তো কোথায় চলে গেছে, এখন আর কি বলবো, ওগুলো মিস করি। আসার পরে ভাগনা আমাদেরকে চা বানিয়ে খাওয়াবে, তাই দিদি বলছিল তোর ভাগনা ভীষণ ভালো চা করে, ও আজকে তোদেরকে চা বানিয়ে খাওয়াবে। আর আমার তো লেগেছে প্রচণ্ড ঠান্ডা, আর তার জন্য আমি বললাম আমি একটু চা খেলে ভালোই হয়। আর সত্যি কথা বলতে চাটা যখন আমি মুখে দিলাম তখন দেখি আদা দিয়েছে দুধ চায়ের মধ্যে। আমি বললাম এই চাটা আর কারো কাজ করুক আর না করুক, আমার গলার জন্য হেভি কাজ করবে। আমার গলাটাতে আমি এখন আরাম পাচ্ছি, কারণ সকাল থেকে নাক দিয়ে সর্দি, গলা ব্যথা। যাই হোক আমি তো মেডিসিন আনিনি, তাই মাসি বাড়িতে গিয়ে মেডিসিন খেতেই হবে, এতটাই গলা ব্যথা আমি তো ঢেক গিলতেও পারছি না। অ্যাকচুয়ালি শীত আসলেই না আমার এই প্রবলেমগুলো হয়, তবে এবার যে এত আগে লেগে যাবে সেটা ভাবিনি। লাগারও অবশ্য কারণ আছে, কারণ অর্কেস্ট্রারে সারা রাত আমরা ওখানে দেখেছিলাম, আর তখন তো সিজনাল চেঞ্জ হচ্ছে এখন, তাই ডিমটাই আমার শরীরের এই কন্ডিশনটাকে এতটাই খারাপ করে দিয়েছে। যাই হোক চা খাচ্ছিলাম, গল্প তো আর শেষ হয় না। ওদিকে মাসিমণি বারবার ফোন করে যাচ্ছে, বলছে তোরা যে কখন বেরিয়েছিস, এখনও এসে পৌঁছাচ্ছিস না কেন, তোরা আছিস কোথায় বল তো। তারপরে বললাম মাসি আমরা একটু ওই দিদির বাড়িতে এসেছি, তো বললো তাড়াতাড়ি আয়, আমরাও তো অপেক্ষা করছি তোরা কখন আসবি। তারপর ওখান থেকে ভাগনা এসে টোটোতে তুলে দিয়ে গেল। আর মিষ্টি তো নিয়ে যেতে পারিনি, তাই ভাগনার হাতে 100 টাকা দিয়ে এসেছিলাম যে তোরা চাউমিন খাস। তারপরে এখন আমরা মাসির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি আমরা মাসির বাড়িতে। তার আগে এই যে স্টেডিয়াম, সেই পুরনো গলি, সেই স্মৃতি, ছোটোবেলায় কত এসেছি মাসির বাড়িতে, আর মাসির হাত ধরে সকালবেলায় এই মার্কেটেই বাজার করতে আসতাম। এটা হলো শিলিগুড়িতে ফুলেশ্বরীর মার্কেট। কত যে এসেছি মাসি মেশোর সঙ্গে, পুরনো একটা গলি দেখলে মনের মধ্যে একটা আলাদা আনন্দ হয়। এই বাজারটাতে যখন আসি তখন একটা আলাদাই মাসিবাড়ির গন্ধ আমি পাই, কারণ চেনা গলি, চেনা রাস্তা, অনেক এসেছি। আগে যখন ছোটোবেলায় আসতাম সত্যি যে মাসিমণি আমাদেরকে নিয়ে যেত মার্কেটে, মার্কেট করে দিত, সেই দিনগুলো যে কোথায় হারিয়ে গেছে। তারপরে আমরা নেমে পড়ি টোটো থেকে, আর এখন আমরা রাস্তা ক্রস করছি। আর একটা ইম্পর্ট্যান্ট কথা, যারা এই যে রাস্তা ক্রস করবেন যে কোনো জায়গায় গিয়ে, একদমই কিন্তু তাড়াহুড়ো করবেন না, কারণ জীবন সবার আগে। সেফ ড্রাইভ সেভ লাইফ, সেরকম কান চোখ খোলা রেখে আপনি রাস্তা পার হবেন। তাতে যদি আপনার আধ ঘন্টা লেটও হয় তাতে কিন্তু কোনো কিছু যায় আসে না, কারণ আপনার জীবনটা বাঁচবে। তো প্রথমেই এসে আমরা একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম, সেখানে এই যে সন্দেশগুলো নেব, কালাকাঁদগুলো, কিন্তু সেই দোকানে ছিল না। আর আমার ভাই বুনু সবাই কালাকাঁদ খেতে ভালোবাসে, তাই পাশের দোকানে চলে আসলাম। আর আগের দিন তো দিদির বাড়িতে যাওয়ার সময় মিষ্টি কিনতে গিয়ে একটা এম্বারেসিং কাণ্ড হয়েছিল, সেটা তো আপনাদেরকে জানিয়েছি। তো এবার এসে সেই ভুলটা আর করিনি, এসেই আগে পারমিশন নিয়ে নিয়েছি যে দাদা আপনার দোকানের কি ভিডিও করা যাবে, তখন বলেছিল হ্যাঁ করা যাবে। তারপরে মিষ্টি নিলাম, তার সঙ্গে দেখলাম গরম গরম সিঙ্গারা ভাজছে, তাই ভাবলাম একটু সিঙ্গারাও নিয়ে নিই, সন্ধেবেলার আড্ডাটা ভীষণভাবে জমে যাবে। তো ওখানে মিষ্টি সিঙ্গারা নিয়ে এখন বেরিয়ে পড়ব, আর মোটামুটি 10 থেকে 15 মিনিট হাঁটলেই মাসির বাড়ি পৌঁছে যাব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মিষ্টি সিষ্টি কিনে নিয়ে। আর এখানে আমার ভাগ্নি বলছিল মামুন তুমি আমাকে না একটু লম্বা করে ভিডিও করে দেবে মিনি ব্লগের জন্য। আমি বললাম হ্যাঁ কেন করে দেবো না। তো এখানে যাচ্ছি আর গল্প করছি, মা কত আগে এসেছি বলো তো এখানে, আর এখন সেই জায়গাটাতেই আসতে দিনের পর দিন প্ল্যান করে যাই, কিন্তু আসা আর হয়ে ওঠে না।
তো যাই হোক আমরা হাঁটছি, গল্প করছি, আর মাসি বারবার ফোন করছে, কী রে তোরা কি আজকে ভোর করে দেবে নাকি পৌঁছাতে পৌঁছাতে? আমি বললাম না, আর একটুখানি ওয়েট করো, আমরা প্রায় তোমাদের বাড়ির গলির কাছে চলে এসেছি। এই কথা বলতে বলতে আমরা একটা পুরনো গলিতে ঢুকে গেছিলাম, অন্য গলিতে। তারপরে দেখলাম এটা তো না, তারপরে আবার ঠিক গলিতে এসেছি। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন নিচু জায়গাটা, এটা আগে অনেকটা নিচু ছিল, অনেকটা মানে অনেকটা। আর এখন মাসিরা একদম ভরাট করে দিয়েছে মাটি কেটে দিয়ে। এখন অবশ্য সুন্দর হয়েছে, অনেকটা ইজি হয়েছে। মাসিরা এই ঘর বানানোর পরে যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন এসেছিলাম, আর তার মাঝখানে কিন্তু আসা হয়নি, প্রায় 5-7 বছরের কথা। তো যাই হোক, এখন এসেই প্রথমে বেল দিয়ে দিলাম। আর আমার মা এত বোন বাড়িতে আসে, এখানে যে কলিং বেল আছে সেটাই জানে না। আর আমার মাসি মানে আমাদেরকে রিসিভ না করেই আগেই জিজ্ঞেস করছে অদ্ভিক কোথায় আর শিল্পী কোথায়, মানে আমার দিদি ভাইয়ের কথা বলছে। তো আমরা বললাম ওরা তো আসেনি, ওরা মার্কেট থেকে ঘুরে চলে গেছে ডক্টর দেখাতে, তাই আমরাই এসেছি। তো আসার সঙ্গে সঙ্গে মাসি বললো আমরা একটু ছট পুজো দেখতে গেছিলাম, তোরা যদি একটু আগে আসতি তাহলে একসঙ্গে ছট পুজো দেখতে যেতে পারতাম। আমি বললাম কোনো ব্যাপার না, এই যে এসেছি তোমার সাথে দেখা হয়েছে এটাই অনেক। অ্যাকচুয়ালি আমাদের এক দাদাভাই ফোনও করেছিল, মনে আছে ট্রেনে আসার সময় যে দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, সেই দাদাভাই বারবার ফোন করেছিল যে আমাদের এখানে একটা ভালো অর্কেস্ট্রা হচ্ছে, তোমরা আসো। কিন্তু আমাদের না একটা অনুষ্ঠানের প্ল্যান আছে, তার জন্য আমরা আর যেতে পারছি না। আর এসেই আমার পেয়ে গেছে প্রচণ্ড বাথরুম, তাই আমি আগে বাথরুমে গেলাম ফ্রেশ হতে। বাথরুম করে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে বসে গল্প করছি। আর এর মধ্যেই কিন্তু আমার ভাই এসেছে কাজ থেকে ফিরে। আমার ভাইও প্রচুর খাটে জানেন তো, প্রচুর কাজ করে। তো যাই হোক, ভাই এসেছে, এখন ফ্রেশ হবে, তারপরে আবার ফ্যামিলি আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। তো এখানে আমি বলছিলাম তুমি কি করছো, তুমি কি ফ্রেশ হবে না? তো বলছে না আমি ফ্রেশ হব না। তো যাই হোক, আমি বলছি আজকে না বাবু তোকে খুব সুন্দর লাগছে, তোর মুখে প্রচণ্ড গ্লেজ দিচ্ছে। বলছে মামনি তুমি আমাকে কিন্তু চেটে নিচ্ছ। আমি বললাম একদমই না, সত্যি বলুন, আপনারা বলুন আমার ভাগ্নির মুখটা খুব গ্লো করছে কি করছে না, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর এর মধ্যে আমার বোন আবার একটু গেছে বাইরে। তো বোন আসলে আবার একসঙ্গে আড্ডা মজা সব কিছু হবে। মাসি বাড়িতে এসে এত ভালো লাগছে, অনেক দিন পর এসেছি তো সেই মানে পুরনো আনন্দটাই মানে ফিরে পাচ্ছি। আর মাসিকে বললাম মাসি তুমি আমাকে একটা নাইটি দাও, আমি বাড়ি থেকে নাইটি নিয়ে আসিনি, তাই মাসির একটা নাইটি পরে নিয়েছিলাম। আর এখন মাসি আমাদেরকে খেতে ডাকছে, বলে চলে আয় তোরা খেতে। আর আমি মাসিকে বলেছিলাম একদম নর্মাল খাবার করবে। আগের দিনও চিকেন খেয়েছি, মশলা খেয়েছি, সকালবেলাতেও চিকেন মশলা খেয়েছি, তাই এখন একটু প্লেন তরকারি ভাত বা সিদ্ধ ভাত করলে সব থেকে বেটার হয়। তো আমাদের কথা মতোই মাসি সিদ্ধ ভাত করে নিয়েছে, আলু সিদ্ধ, ঘি সিদ্ধ। আর আমার মাসির বাড়ির এখানে একটা দারুণ ঘি আছে, যে ঘির নাম হচ্ছে শিল্পী ঘি, ফেমাস। আমার তো এত ভালো লাগে এই ঘিটার স্বাদ। আমি বললাম মাসি সেই ঘিটা আছে, আমাকে সেই ঘিটা দাও, আমি ঘি দিয়েই এক থালা ভাত খেয়ে নেব। আর ছোটোবেলায় যখন আসতাম, মানে আমার ছোটোবেলায় না, আমার বোনের ছোটোবেলায়, তখন কিন্তু ওকে আমি হাতে খাইয়ে দিয়েছি। ওকে মানে ও একদম যখন খুব ছোট ছিল তখন ওকে আমি মানে ঝিনুক দিয়ে চামচ দিয়ে দুধও খাইয়ে দিয়েছি, তারপরে সে ভাত খাইয়ে দিয়েছি। তো সেই স্মৃতিগুলোই বলছিল যে দিদি আজকে তুমি আমাকে খাইয়ে দেবে। আমি বললাম হ্যাঁ খাইয়ে দেবো। তারপরে বললো আমার মানে ভাগ্নিকে বললো তোমরা আমাকে সকলে খাইয়ে দেবে, আমি কিন্তু একা ভাত খাবো না হাতে। তো ওর ডিমান্ডটাই ফুলফিল করছিলাম। ও তো সবার ছোট আমাদের বোনেদের মধ্যে, তাই ওর মানে ওর ডিমান্ডগুলো আমাদের ফেলতে পারি না আর কি। তো ভাই ওদিকে টেবিলে খেতে বসেছে, আর সবাই মিলে আমরা নিচে খেতে বসেছি। ভীষণ মজা হচ্ছে, আড্ডা হচ্ছে। এই টাইমগুলো কি আর ফিরে পাওয়া যাবে বলুন তো? একদমই না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে রাতে আবার অনেক গল্প হবে মেসো আসলে পরে। তো চলুন আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে প্রথম হলে ফলো করে দেবেন।